আচ্ছা, আজকের সেশনটা মূলত আন্তর্জাতিক বিষয়াবলীর উপর, যে কনসেপচুয়াল ইস্যু এবং এম্পিরিক্যাল ইস্যুতে। শুরুতেই আমরা যে বিষয়গুলো দেখব, আসলে কিভাবে কনসেপচুয়াল ইস্যুগুলো অ্যান্সার করলে ভালো মার্কস পাওয়া যেতে পারে, কমন পেলে আমরা কিভাবে লিখতে পারি, কমন না পেলে কিভাবে অ্যাপ্রোচ করব। আর এম্পিরিক্যাল ইস্যুতে আমরা দুইটা টপিক কভার করব আজকে। একটা হচ্ছে যুদ্ধ বা যে কোনো সংকট বিষয়ক প্রশ্নোত্তর আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, আর অপরটি হচ্ছে যে যে কোনো দুই দেশের মধ্যে সম্পর্ক কিভাবে বিশ্লেষণ করা যায়। আর এই সারাক্ষণ আপনাদের সাথে আছি আমি, মোহাম্মদ রাশেদুল আলম। বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি, আর 44তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, আমার সেশনটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি আমার ঘটনা দিয়েই শুরু করি সংক্ষেপে। আমি যখন লিখিত প্রস্তুতি শুরু করলাম, ফার্স্ট মডেল টেস্ট দেওয়ার পর আমার মার্কস ছিল 200-তে 97, যেটা সহজভাবে বলতে গেলে আসলে 50%-এরও কম নম্বর আর কি। তো এরকম একটা মার্কস আসলে নিয়ে বিসিএস লিখিততে ভালো করা যাবে না, এটাই স্বাভাবিক। তো সেটা নিয়ে আমি আসলে পরবর্তীতে অনেক কাজ করলাম যে কিভাবে এই মার্কসটা বাড়াইতে পারি। তো মেইন যে ফাইন্ডিংসটা আমি পেয়েছিলাম যে আমার ভাষাগত দক্ষতা, লেখার এবং খাতার প্রেজেন্টেশন খুবই খারাপ ছিল। দেখা যাচ্ছে যে আপনার ক্লাস 8, 9, 10-এর বাচ্চারা যেভাবে লিখে, আমার লিখিতর লেখার কোয়ালিটিটা ওই পর্যায়ে ছিল আর কি শুরুতে। তো সেখান থেকে আসলে আমার জার্নিটা শুরু। সেখান থেকে কিভাবে আমি ডেভেলপ করতে পারি, ভাষাগত দক্ষতা কিভাবে বাড়াইতে পারি, খাতার প্রেজেন্টেশন কিভাবে সুন্দর করতে পারি, আর পরীক্ষায় প্রশ্ন কমন না পাইলে কিভাবে লিখতে পারি, এই বিষয়টা আসলে আমি আরো অনেক আগে থেকেই চেষ্টা করি। স্কুল লাইফ থেকে বা কলেজ লাইফ থেকে আমার সবসময় টার্গেট থাকে আমি 100% অ্যান্সার করব, কোনো প্রশ্ন যাতে আমার মিস না হয় পরীক্ষার মধ্যে। তো আশা করব আপনারা যারা সেশনটিতে অংশগ্রহণ করেছেন, আপনাদের যে স্ট্রাগল আছে সেই স্ট্রাগল পিরিয়ডগুলো আপনারা কিভাবে অতিক্রান্ত করবেন সেই কৌশলগুলোই শেয়ার করব, যেটা মূলত আসলে স্মার্ট পাওয়ার বলা যেতে পারে আপনাদের। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই যে কনসেপচুয়াল ইস্যু যেগুলো আছে সেইটার ফরম্যাটটা কি হইতে পারে, আমরা কিভাবে লিখতে পারি। বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলীর কনসেপচুয়াল ইস্যুগুলোর জন্য সময় পাওয়া যায় প্রায় 7 মিনিটের মতো। 7 মিনিটের জন্য যদি আপনার হাতের লেখার ফন্ট সাইজটা বড় হয়, সেক্ষেত্রে দেখা গেছে 1.5 থেকে 2 পেজ আসলে লেখা সম্ভব 7 মিনিটের কিছু বেশি সময়। আপনি 1.5 পেজের কম লিখলেও সমস্যা নাই। এটা আসলে নির্ভর করবে আপনি কন্টেন্টগুলো কিভাবে সাজাচ্ছেন তার উপর। তবে মাথায় রাখতে হবে আপনি 7 মিনিটের মধ্যে অ্যান্সার করবেন। প্রথমেই যে জিনিসটা আসে, আপনি কনসেপচুয়াল ইস্যুটাতে কোনো প্রেক্ষাপট দেওয়া যায় কিনা। অবশ্যই এই প্রেক্ষাপটটা চেষ্টা করবেন 2 বাক্যের মধ্যে দেওয়ার জন্য, যার মধ্যে থাকবে যে এই কনসেপ্টটা কে দিয়েছে, এটা জনক কে, তিনি কোনো বই লিখেছেন কিনা, কত সালে দিয়েছেন, এবং আরেকটা হচ্ছে সেটা কোন প্রেক্ষাপটে দিয়েছিলেন। এই মোটামুটি 3টা জিনিস আপনি প্রেক্ষাপটের মধ্যে রাখবেন 2 বাক্যের মধ্যে। সাপোজ ধরেন একটা ধারণা কেউ দিল 1948 সাল। এখন আপনার যদি সাল মনে থাকে আপনি সাল সহ লিখবেন। যদি সাল মনে না থাকে তখন আপনি এই 1948 সালটাকে বলতে পারেন, 40-এর দশক বলতে পারেন, অথবা বিংশ শতকের মাঝামাঝি সময় বলতে পারেন। ঠিক এভাবেও কিন্তু এই উত্তরগুলো দেওয়া যায়। আচ্ছা, এর পরে যেটা করবেন আপনারা সেটা হচ্ছে সংজ্ঞা যোগ করবেন। যে কনসেপ্টটা থাকবে সেইটার সংজ্ঞাটা আপনি ব্যাখ্যা করবেন 3 থেকে 4 বাক্যের মধ্যে। 3 থেকে 4 বাক্যের মধ্যে প্রথমে যদি আপনার কোনো জনকের বা কোনো বিখ্যাত ব্যক্তির সংজ্ঞাটা মনে থাকে সেটা দিবেন, এবং সেটাতে আপনি পরবর্তীতে 2 থেকে 3 বাক্যে আপনি নিজের মতো করে বিশ্লেষণ করে এটা বুঝাই দিবেন। এরপর যোগ করবেন হচ্ছে উদাহরণ। উদাহরণ সাধারণত কমপক্ষে 2টি দেওয়ার চেষ্টা করবেন। একটা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে, আর একটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। তবে নেতিবাচক বিষয়ে বাংলাদেশের উদাহরণটা না নিয়ে আসাই বেটার হবে। আর অবশ্যই চেষ্টা করবেন যদি সম্ভব হয় আপনি হচ্ছে চিত্র দিতে পারেন কিনা। চিত্রগুলো একেবারে সহজ হইতে হবে ব্লক ডায়াগ্রামে, যাতে সহজেই
পরীক্ষকের কনসেপ্টটা ক্লিয়ার হয় বা তিনি বুঝতে পারেন। আর চিত্র দেওয়ার পরে আপনার হাতে যদি অতিরিক্ত সময় থাকে আপনি উপাদান, প্রকারভেদ, অঙ্গসমূহ, বৈশিষ্ট্য বা প্রভাব বা কৌশল, কারণ এই বিষয়গুলো নিয়ে আসতে পারেন এবং এটা অবশ্যই 3 থেকে 8টি বুলেট পয়েন্ট আকারে লিখবেন, যাতে কম লিখে আপনার লেখার ভলিউমটা বাড়ানো যায়। এখন এইটা আরো বেশি কাজে লাগে, ধরেন আপনি উপরের যে কন্টেন্টগুলো বলা হলো, প্রেক্ষাপট, সংজ্ঞা, উদাহরণ বা চিত্র, সেখানে কোনো কারণে যদি মনে হয় আপনি কম লিখে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গাতে এসে বুলেট পয়েন্ট একটু বাড়ায় আপনার ভলিউমটা বাড়াইতে পারেন, লেখার ভলিউমটা বাড়াইতে পারেন। ইভেন দেখা গেছে যে আপনি যে সংজ্ঞাটা দিয়েছেন সেই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলেও আপনার 5-7টা আসলে বৈশিষ্ট্য লেখাই যায় আর কি। আচ্ছা, তো এতক্ষণ ধরে যে ফরম্যাটটা বলা হলো এই ফরম্যাটের আলোকে আমি আপনাদের দেখাই যে কিভাবে এটা লেখা যেতে পারে। যেমন ধরেন ক্রীড়া তত্ত্ব, আপনার কনসেপচুয়াল ইস্যুতে ক্রীড়া তত্ত্ব আপনাকে ব্যাখ্যা করতে হলো, তাহলে শুরুতেই আপনি প্রেক্ষাপট দিয়ে দিতে পারেন। এটার জনক হচ্ছে জন ভন নিউম্যান, 1928 সালে এই তত্ত্বের উপর একটি গবেষণাপত্র প্রকাশ করে। তবে এই তত্ত্বটা অনেক বেশি পপুলারিটি বা জনপ্রিয়তা পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে। এরপর থেকে এটা ব্যাপকভাবে আলোচিত হয় আহ, এবং এটা আন্তর্জাতিক মহলে গৃহীত হয় এই ক্রীড়া তত্ত্বের ধারণাটা। তো আপনি 1 থেকে 2 বাক্যে এটা প্রেক্ষাপটের মধ্যে লিখে ফেলবেন। জনকের নাম মনে থাকুক বা না থাকুক, সালের নাম মনে না থাকুক বা না থাকুক, আপনি অ্যাটলিস্ট এটা তো বলতে পারবেন যে এই ধারণাটা আহ, জনপ্রিয়তা পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন থেকে বা তারপর থেকে। এইভাবে আর কি বিষয়গুলো লেখার চেষ্টা করবেন, আর অবশ্যই সাল সহ জনকের নাম সহ দিতে পারলে ভালো। এরপর এখানে দেখেন ক্রীড়াতত্ত্বের একটা উক্তি দেখানো হয়েছে টমাস সেলিং এর, যিনি বলেছেন গেম থিওরি ইজ দ্য স্টাডি অফ কনফ্লিক্ট অ্যান্ড কোঅপারেশন বিটুইন ইন্টেলিজেন্ট রেশনাল ডিসিশন মেকারস। এখন এই উক্তি দেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেকের একটা প্রশ্ন থাকে আমাদেরকে হুবহু দিতে হবে কিনা। এটা সহজ উত্তর হলো, আপনি যদি বক্তার যে কোডটা ব্যবহার করতেছেন সেটা অনেক ফেমাস কোনো কোড যদি হয় এবং সেই কোডটা যদি ওই ভাষারই হয়, তাহলে আপনাকে হুবহু প্রতিটা শব্দ ব্যবহার করতে হবে। তো ওই ভাষার যদি না হয়, যেমন ধরেন এই কোডটা নিশ্চয়ই টমাস সেলিং বাংলা ভাষায় দেন নাই, তার মানে আপনি এটাকে যদি বাংলাতে লিখতে চান, যেমন এখানে লেখা হয়েছে ক্রীড়াতত্ত্ব হলো বুদ্ধিমান ও যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে দ্বন্দ্ব এবং সহযোগিতার অধ্যয়ন। এর মানে দাঁড়াচ্ছে এরকম যে আপনি এই বাংলাতে যখন লিখবেন তখন এই যে শব্দগুলো আমি ব্যবহার করেছি আপনি চাইলে নিজের মতো করে শব্দগুলো ব্যবহার করে উত্তর দিতে পারেন। এটা কোনো সমস্যাই না, আপনি এটা কোট করতে পারবেন, কারণ ব্যক্তিটি কিন্তু বাংলা ভাষায় আর এই উক্তিটি দেয় নাই। আচ্ছা, তারপর আপনি এই উক্তিটিকে বিশ্লেষণ করতে পারেন 1 থেকে 2 বাক্যে এরকম যে গেম তত্ত্ব হলো একটি কাঠামো বা প্রক্রিয়া যেখানে সিদ্ধান্তের ফলাফল শুধু নিজের সিদ্ধান্তের উপর নয়, অন্যান্যদের সিদ্ধান্তের উপরও নির্ভর করে। রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া অনেকটা খেলার মতো, অন্যরা কি করবে তা অনুমান করেই এখানে ক্ষতির পরিমাণ সর্বনিম্ন ও লাভের পরিমাণ সর্বোচ্চ করার এক কৌশল নির্ধারণ করা হয়। তো এটা গেল হচ্ছে সংজ্ঞার অংশটা। এরপর যদি আপনি উদাহরণ যোগ করতে চান, এখানে কিন্তু স্নায়ুযুদ্ধের কথাটা আসে। স্নায়ুযুদ্ধকালে অস্ত্র প্রতিযোগিতা হয়েছিল। ইভেন 1962 সালে কিউবার যে মিসাইল সংকট হয়েছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতারা মিসাইল প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন এবং বিশ্ব কিন্তু আরেকটা পারমাণবিক যুদ্ধের হাত থেকে রক্ষা পায়। আর বর্তমান প্রেক্ষাপটে যে যুক্তরাষ্ট্র চীন যে বাণিজ্য যুদ্ধ চলতেছে, পরস্পর ট্যারিফ শুল্ক এগুলো অ্যাড করতেছে অতিরিক্ত, এই জিনিসগুলো কিন্তু ক্রিয়াতত্ত্বেরই একটা অংশ বলা যায়। এছাড়াও বাংলাদেশেও কিন্তু দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ কমাতে কিংবা ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসপি প্লাস সুবিধা নেওয়ার জন্য গেম থিওরি তত্ত্বটি প্রয়োগ করতে পারেন। এইটা লেখার পরে যদি আপনার 7 মিনিট শেষ না হয়, আরো সময় থাকে, সেক্ষেত্রে আপনি এখানে 2টা মডেল সংক্ষেপে দেখাইতে পারেন। একটা হচ্ছে চিকেন মডেল আর একটা হচ্ছে প্রিজনার্স ডিলেম্মা মডেল। এখন এই মডেলগুলোকে আরো সংক্ষেপে সময় পাইলে আরো সংক্ষেপে আপনি 3টা চিত্র দিতে পারেন। যেমন এখানে দেখেন 3টা চিত্র দেখা যাচ্ছে যে 2জন চালক যদি পরস্পর থেকে একটি সরু রাস্তা পার হতে চায়, সেক্ষেত্রে সম্ভাব্য ঘটনা কি হইতে পারে। একজন জিতবে, জায়গা ছেড়ে দিবে, আর একজন হয়তো পাশে গিয়ে তাকে দাঁড়াইতে হবে বা সে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে পারে। তার মানে একজন জিতবে আর একজন ক্ষতিগ্রস্ত হবে, যেটা আসলে জিরো সাম গেমের অন্তর্ভুক্ত। একজন জিতলো আর একজন হারলো। আর একটা হচ্ছে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত, এক্ষেত্রে কেউ কাউকে ছাড় দিবে না, দুজনে পরস্পরের দুর্ঘটনার সম্মুখীন হবে। আর তৃতীয়টা হচ্ছে যে দুইজনে গতি কমাবে, গতি কমায় আস্তে ধীরে পর্যাপ্ত পরিমাণ
স্পেস দিয়ে তারা পরস্পর অতিক্রম করার চেষ্টা করবে। এখানে দেখা গেছে উভয়ে লাভবান হবে অথবা উভয়ের কম ক্ষতি হবে। আপনি যদি এইভাবে মোটামুটি 1.5 থেকে 2 পৃষ্ঠার মধ্যে ক্রিয়াতত্ত্ব উত্তর করতে পারেন, আশা করি সর্বোচ্চ মার্কস আপনার খাতাতেই আসবে আর কি। আরেকটা কমন পাওয়ার উদাহরণ দেই, সেটা হচ্ছে ধরেন সংঘর্ষ নিবারক রাষ্ট্র বা বাফার স্টেট। এখন এটার ধরেন আপনি প্রেক্ষাপট বা এগুলো তেমন কিছু একটা জানেন না, সেক্ষেত্রে সংঘর্ষ নিবারক রাষ্ট্রটা কি সেটা আপনি জানেন, সেটা সংজ্ঞাটা দিলেন। সংজ্ঞা দেওয়ার পরে আপনি হচ্ছে ধরুন এটার কোনো কোড আপনার জানা নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে বিষয়গুলো উল্লেখ করতে পারেন যে এই যে সংঘর্ষ নিবারক রাষ্ট্র হলো দুটি প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তির মধ্যে একটি কৌশলগত কুশন যা সংঘাতের আঘাত শোষণ করে। শেষে নাম দিয়ে দিতে পারেন যে এটা পলিটিক্যাল অ্যানালিস্ট, মানে রাজনৈতিক বিশ্লেষকরা এই কথাটা বলছে। এখন তারা রাজনৈতিক বিশ্লেষকরা এই বাফার স্টেটকে যেভাবে বিশ্লেষণ করছে তার মূল ভাব কিন্তু এইটাই। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে কিন্তু কোনো কোট চিহ্ন ব্যবহার করা হয় নাই, কারণ কোন রাজনৈতিক বিশ্লেষক বলছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয় নাই, যার কারণে সরাসরি কোট চিহ্ন ব্যবহার না করেও আপনি নীল কালিতে দিয়ে রাজনৈতিক বিশ্লেষক এভাবে চাইলে লিখতে পারেন। এরপর যেহেতু আমি এখানে প্রেক্ষাপট দিতে পারি নাই, তার মানে চেষ্টা করব উদাহরণ বেশি দেওয়ার। বাফার স্টেটের তো বেশ কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স ও জার্মানির মধ্যে বেলজিয়াম ছিল, তারপর হচ্ছে জার্মানি এবং রাশিয়ার মাঝখানে পোল্যান্ড, ব্রাজিল আর্জেন্টিনার মাঝখানে প্যারাগুয়ে, ভুটান ও নেপালকে বর্তমান সময়ে ভারত ও চীনের মধ্যে বাফার স্টেট হিসেবে অনেক রাজনৈতিক বিশ্লেষণগুলো দেখেন আর কি। এরপর ধরেন আপনি একটা ব্লক ডায়াগ্রাম দিতে পারেন, যেমন এখানে আপনি দেখালেন একটা স্টেট, আর একটা স্টেট দেখালেন জার্মানি আর রাশিয়া, আর মাঝখানে পোল্যান্ড। এই যে দুই পাশ থেকে চাপ প্রয়োগ হচ্ছে আর পোল্যান্ড কি করতেছে, সেই শকগুলোকে মিনিমাইজ করতেছে বা কমায় দিচ্ছে। এই এই বিষয়টাই বাফার ইম্প্যাক্ট। এখন আপনি জার্মানি রাশিয়ার মানচিত্র এঁকে তো এখানে দেখানোটা আসলে আপনার জন্য বেশ টাফ হবে। সো আপনি এখানে মানচিত্র কথা উল্লেখ করতেছেন না, আপনি শুধু চিত্র উল্লেখ করেন, ব্লক ডায়াগ্রাম উল্লেখ করেন এবং ঘটনাটাকে সংক্ষেপে উপস্থাপন করলেন। এরপর ধরেন আপনার মনে হলো আপনার প্রশ্নটা ছোট হয়ে গেছে, মানে আপনার হাফ পেজের মধ্যে লেখা শেষ, আপনি কি করবেন এখন? আপনার তো সবগুলো প্রশ্নের কত মার্কস হচ্ছে 4। এখন আপনি বাকি প্রশ্ন লিখছেন 1.5-2 পেজ আর এই প্রশ্ন লিখছেন হাফ পেজ, তাহলে তো হলো না। আপনি ঠিক নিচে স্বতন্ত্র বৈশিষ্ট্য নামে আর একটা পয়েন্ট নিয়ে আসেন। নিয়ে এসে কি লিখতে পারেন যে দেখেন এই বিষয়গুলো কিন্তু সংজ্ঞার মধ্যেই আছে, কিন্তু বৈশিষ্ট্য হিসেবে আলাদাভাবে কিভাবে করা হলো যে দুটি বৃহৎ শক্তির মাঝে অবস্থান হইতে হবে, মানে বাফার স্টেটটা দুটি বৃহৎ শক্তির মাঝখানে থাকবে। অবশ্যই সে একটি নিরপেক্ষ রাষ্ট্র হবে, তার সামরিক শক্তি কম হবে, বহিরাগত শক্তির দ্বারা তার স্বীকৃতি থাকতে হবে, এবং অবশ্যই যেহেতু সে দুইটি বৃহৎ শক্তির বিপরীত বৃহৎ শক্তির মাঝখানে অবস্থিত, তার নিজের মধ্যেও অস্থিতিশীলতার ঝুঁকি থাকতে পারে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সংজ্ঞা থেকেই নিয়ে আসে আপনার, কিন্তু যেটা করলো যে আপনার প্রেজেন্টেশনটাকে সুন্দর করলো এবং পরীক্ষক আরো সহজে বিষয়টা বুঝতে পারলো। এরপর এখানে পাশাপাশি একটা সম্পূরক প্রশ্ন চলে আসতে পারে যে বর্তমানে আফগানিস্তান কি বাফার স্টেট কিনা। তো কেউ মেসেজে লিখতে পারেন আফগানিস্তানকে বাফার স্টেট বলা যাবে কিনা, আমি একটু মেসেজ চেক করি। একজন বলেছেন নো, হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন, আফগানিস্তানকে বাফার স্টেট বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ হচ্ছে আফগানিস্তান কিন্তু নিরপেক্ষ না, নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে না। এখানে দেখা গেছে যে আফগানিস্তান ভারতের পক্ষ নিয়ে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করতেছে, সো অবভিয়াসলি আফগানিস্তানকে বাফার স্টেট